Call him now. We're not. President Al-Qudsi, I am ready to accept your resignation. Not Mahiuddin, it's for Dr. Faisal Mahi. হত্যাকাণ্ডের কিছুটা আঁচ পাওয়া যায় দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার সুইচ গেট দিয়ে ভেসে আসা অপারেশন ডাল ভাত টাস্ক ফোর্স কমান্ডার মুজিবুল হক ও ৩৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েতের লাশ দেখে। Could you have recognized your brother over there? Yes, I could recognize my brother, Professor Abul Kalam Azad. যে ওখানে গন্ডগোল হচ্ছে তখন ওকে ফোন দিই, তো বলে যে ফোন ধরে শুধু বলে যে যদি বেঁচে থাকে দেখা হবে আর He's professor of mathematics. When did he disappear? He was picked up from his house on 15th December by a half a dozen Al-Badr paramilitary force under the army command. তবে হত্যার তালিকা স্পষ্ট করে যেসব সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তাদের কমপক্ষে ২০ জন গত এক বছরের মধ্যে বিডিআরে নিয়োগ পান। দরবার অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের অনেকেই ছিলেন জঙ্গি বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, কেউ বা ছিলেন আর্মার্ড বা দেশের অল্প কজন ট্যাঙ্ক চালানোর যোগ্য অফিসার। তবে কি তারাই মূল লক্ষ্য ছিল ঘাতকদের? জঙ্গি বিরোধী অভিযানে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। জঙ্গি যোগসূত্র এবং তৎপরতার বিষয়ে অনেক তথ্য ছিল কর্নেল গুলজারের নখদর্পণে। কিছুদিন জঙ্গি বা বিশেষ করে জিএমবির কিছু অপতৎপরতা আমাদের নজরে এসেছে। জানাতুল শাফি নামে কালিয়াজুরির এই বাড়িতে জেএমবির শুরা সদস্য খালেদ আস্তানা পেতেছে। এ খবরে পুলিশ, বিডিআর, আনসারের সহায়তায় র্যাব প্রায় ৪ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে অভিযান শুরু করে। এ বাসার নিচতলায় সে সময় অবস্থান করছিল জেএমবির দুর্ধর্ষ বোমাবাজ মোল্লা ওমর ও তার পরিবার, সাথে শায়খের বড় ছেলে নাবিল ও এহসার সদস্য আলমগীর। র্যাব সদস্যরা এ বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে থেকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানালে ভেতর থেকে জবাব দেওয়া হয়, বাসা ভর্তি বোমা আছে, প্রয়োজনে সবাই আত্মহত্যা করব। বেলা ১৫:১২টার দিকে র্যাবকে লক্ষ্য করে প্রথম দফা হামলা চালায় জঙ্গিরা। এতে আহত হয় ৪ র্যাব সদস্য। আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানানোর পরেও অটল থাকে জঙ্গিরা। এক পর্যায়ে র্যাব সদস্যরা বাসার দোতলায় অবস্থানকারী বাড়িওয়ালার স্ত্রী ও সন্তানদের অন্যত্র সরিয়ে নেয়। র্যাবের ডিজি ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছার ২০ মিনিট পর দুপুর ৩:৩টার দিকে র্যাব সদস্যরা বাসার ভেতরে ঢুকে দোতলায় মোল্লা ওমর, নাবিল ও আলমগীরকে আটকের চেষ্টা চালায়। র্যাব কর্মকর্তারা দাবি করেছেন, এ সময় মোল্লা ওমর তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটাতে চাইলে র্যাব তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃতদেহের কাছে একটি রিভলভার পাওয়া গেছে। এখান থেকে আটক করা হয়েছে আহত শায়খ পুত্র নাবিল ও অক্ষত এহসাস সদস্য আলমগীরকে। মোল্লা ওমরের স্ত্রী ও 2 সন্তান ছিল বাসার নিচতলায়। র্যাব কর্মকর্তারা জানান তাদের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। কর্নেল গুলজার বাংলাদেশের ভয়ঙ্কর সৎ আর্মি অফিসার। শহীদ কর্নেল গুলজারউদ্দিন আহমেদ 1964 সালের 21শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে 1983 সালের 23শে ডিসেম্বর তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশন লাভ করেন। কর্নেল গুলজারউদ্দিন আহমেদ তার কর্মজীবনে সেনাবাহিনী, বিডিআর ও র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি কম্বোডিয়াতে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। 2005 সালে যখন র্যাবের ইন্টেলিজেন্স উইং গঠিত হয়, তাকে ইন্টেলিজেন্স উইংসের চিফের দায়িত্ব দেওয়া হয়। 2005 সাল ছিল বাংলাদেশের সেই কলঙ্কময় অধ্যায়, যখন জঙ্গিবাদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে যেন জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিতে আবির্ভাব হয় কর্নেল গুলজারের। 2005 সালের সেই 17ই আগস্ট বাংলাদেশে প্রকাশ্যে জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটলে তার নেতৃত্বে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গ্রেফতার অভিযান শুরু হয়। আর তাতেই ধরা পড়ে শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, হাফেজ মাহমুদ এবং সালাউদ্দিন সহ প্রায় শীর্ষ সব জঙ্গি নেতা। দেশের অল্প কয়েকজন আর্মার্ড বা ট্যাঙ্ক চালানো অফিসারদের মধ্যে মেজর আসাদ একজন। তার স্ত্রী সাইকি বলেছেন, গত 14ই ফেব্রুয়ারি হঠাৎই পিলখানায় বদলি করে আনা হয়। 6 বছর একসাথে থাকতে পারি নাই। 1987 সালে সেনাবাহিনীতে যোগ দেয়া মেজর হুমায়ুন হায়দার ছিলেন এসএসএফ এর সদস্য। এ ধরনের বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন শহীদ সেনা কর্মকর্তাদের তালিকা বেশ দীর্ঘ। তারা হলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল, ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি, কর্নেল মশিউর, কর্নেল মোয়াজ্জেম, কর্নেল জাকির, কর্নেল শওকত, কর্নেল আক্তার, কর্নেল আনিসুজ্জামান, কর্নেল ইমাদুল, কর্নেল রেজাউল, কর্নেল ইমদাদ, কর্নেল ইলাহি, কর্নেল বিএম জাহিদ, কর্নেল নকিবুর, কর্নেল নফিজউদ্দিন, কর্নেল মুজিবুর, কর্নেল আফতাব, কর্নেল শামসুল আরেফিন, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ, লেফটেন্যান্ট কর্নেল এনায়েত, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি, মেজর মাহমুদুল হাসান, মেজর মাহমুদ, মেজর খালিদ, মেজর ইদ্রিস ইকবাল, মেজর সালাম, মেজর মুস্তাফা, মেজর মকবুল, মেজর মুমিনুল, মেজর মুশাররফ, মেজর মোহাম্মদ সালেহ, মেজর মাকসুমুল হাকিম, মেজর মিজানুর রহমান, মেজর মুসাদ্দেক, মেজর মুস্তাক, মেজর রফিকুল, মেজর এস.এম. মামুন, মেজর সোহেল শাহনওয়াজ, মেজর হুমায়ুন কবির, মেজর হুমায়ুন হায়দার, মেজর আজহারুল, মেজর মাজহারুল ও মেজর কাজী আশরাফ হোসেন। তালিকার প্রায় সব সেনা কর্মকর্তাই নিজ নিজ ক্ষেত্রে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়েই হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। তবে 14ই ডিসেম্বর রাতে একসাথে বহু বুদ্ধিজীবীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল। সেদিন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা। দরবার অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের অনেকেই ছিলেন জঙ্গি বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, কেউ বা ছিলেন আর্মার্ড বা দেশের অল্প কজন ট্যাঙ্ক চালানোর যোগ্য অফিসার। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে 1100 জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 150 জনই হত্যার শিকার হয়েছিলেন ঢাকায়, যাদের বেশিরভাগের মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজারের বধ্যভূমিতে। তার পরিচালিত অপারেশন সূর্য দিগলবাড়ি আজও সারা বিশ্বের ফোর্সগুলোর কাছে এক অনুকরণীয় অপারেশন। 2007-এর শুরুর দিকে তাকে র্যাব থেকে বিডিআরে বদলি করা হয়। বিডিআরও সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে আবারও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়। 2008-এর নভেম্বরের দিকে তার নেতৃত্বে প্রচুর পরিমাণ জেএমবির গ্রেনেড, বিস্ফোরক ও নাইট্রিক অ্যাসিড সহ অন্যান্য অস্ত্রশস্ত্র সহ জঙ্গিরা ধরা পড়ে। জঙ্গিবাদের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য জনগণের মাঝে তিনি জাতীয় বীর হিসেবে পরিচিতি পান। জঙ্গিবাদ দমনে তার যোগ্যতা প্রমাণের স্বীকৃতিস্বরূপ 2009 সালের 3রা ফেব্রুয়ারি তাকে র্যাব থেকে পুনরায় বিডিআরে বদলি করা হয়। 12ই ফেব্রুয়ারি তিনি সিলেটের বিডিআর সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। সিলেটে বিডিআরে যোগ দিলেও তার পরিবার থেকে যায় ঢাকা সেনানিবাস কোয়ার্টারে। ফেব্রুয়ারির 15 ও 16 তারিখে কর্নেল গুলজারের স্ত্রী ফাতেমা বললেন, শুনেছি সিলেটে জেএমবি সক্রিয়তা বেশি, আর বিডিআরে তোমার নতুন পোস্টিংয়ের কারণে সেখানে তোমাকে প্রকাশ্যে চলাফেরা করতে হবে। যদি কিছু হয়ে যায়। কর্নেল গুলজার শুধু বললেন, আমি শাহাদাতকে গ্রহণ করব,
রাইফেলস সপ্তাহে যোগ দিতে তিনি সোমবার রাতে ঢাকা পৌঁছান এবং এটাই সবকিছু শেষ করে দেয়। ঠিক যেমন 1971 সালে 4 এপ্রিল তার পিতা আনোয়ারউদ্দিন আহমেদকে হত্যা করেছিল পাক বাহিনী, তেমনি করে 2009 সালের 25 ফেব্রুয়ারি এই স্বাধীন বাংলাদেশে কতিপয় বিডিআর সদস্যের ষড়যন্ত্রের কোপে কর্নেল গুলজারকে লাশ হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। অ্যাডভোকেট তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সোমবার এই নিয়োগ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। তিনি 1993 সালে 27 মে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2021 সালে আপিল বিভাগের আইনজীবী হন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন তিনি। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই লাশে নির্যাতনের চিহ্ন এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে এত লাশের ভিড়ে কর্নেল গুলজারের লাশটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে যখন পাওয়া যায় তা ছিল কল্পনাতীতভাবে বিকৃত অবস্থায়। অনেক খোঁজাখুঁজির পর মার্চের প্রথম সপ্তাহে 5টি পরিচয়বিহীন লাশ পাওয়া যায়। সেই সকল দেহে এতটাই নিষ্ঠুরতা চিহ্ন ছিল যে ডিএনএ পরীক্ষা করা ব্যতীত লাশের পরিচয় বের করা অসম্ভব ছিল। অন্য একটি পরিবার ভুলবশত কর্নেল গুলজারের লাশ চিহ্নিত করলে লাশটি সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। তাই এখনও জানা সম্ভব হয়নি তার লাশটাকে নর্দমা থেকে না ঘটনার পর দেয়া গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল। বিডিআরের যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না। আমি দুইটা দিকেই দুই যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়েন। প্রথম হচ্ছে, আমি শেখ হাসিনার বিচার মানি না। যদি বিচার না মানি, শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি, তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও নির্দোষ। একবারে মানে খুব সহজ ভাষায়, আচ্ছা মনে করেন তারা নির্দোষ না সবাই, কেউ কেউ হয়তো দোষী আছে। আচ্ছা সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে। সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে। সেই কমিশনটা কাজ করছে। আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্টই দিবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত রিপোর্টে ভিন্ন কিছু উঠে এসেছে। এখানে বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডের পিছনে ছিল শীর্ষ আওয়ামী লীগ নেতৃত্ব। এখন এই কমিশনের রিপোর্ট দেওয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত 16 বছর। আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না, মানে 50-50। শেখ হাসিনার সময় এরা কিছু মানুষ অপরাধী থাকতেও পারে, নাও থাকতে পারে, তার মানে 50-50। 16 বছর জেল খাটলো। তাহলে 16 বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন, এরপর আবার ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন। যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী, তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন। বাংলাদেশে 5 তারিখের পরে এই বিডিআর এর সাথে যে মশকরা করা হচ্ছে, এই মশকরা আর কোন সেক্টরে করা হয় নাই। শেষমেশ উপায় না দেখে গুলজার কন্যা চতুর্দশী জাহিন তাসনিয়াকে জেনেটিক পরীক্ষার জন্য ডাকা হলে তার লাশ শনাক্ত করা সম্ভব হয়। আর তার পচনধরা ক্ষতবিক্ষত লাশ দেখে পরিবার পরিজনরা আতঙ্কে আটকে ওঠে। পরিবারের একজন সদস্য বললেন, তার চেহারা চেনা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল, কেননা লাশের চোখজোড়া উপড়ে ফেলা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল, আর বাকি লাশে ছিল ভয়াবহ ধরনের নির্যাতনের চিহ্ন। সে কি বলতেছে শুনে। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে। তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। এইভাবে মর্মান্তিকভাবে শহীদ হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বীর সেনানী ও অন্যতম চৌকস সদস্য কর্নেল গুলজারউদ্দিন আহমেদ। অথচ আজ তরুণ প্রজন্ম ধীরে ধীরে ভুলে যাচ্ছে নিজের দেশের বীরদের বীরগাথা। কথায় আছে, যেই জাতি বীরকে সম্মান দিতে জানে না, সেই জাতিতে বীর জন্মায় না। ومكروا ومكر الله والله خير الماكرين। আর তাহারা চক্রান্ত করিয়াছিল, আল্লাহ কৌশল করিয়াছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ।